এটা থেকে আমরা জানতে পারি যাদের আমরা জন্মে দেখিনি, চিনিনি, জানি না, ওরা সব বলে আমি হচ্ছি ইপসিতা ম্যামের দীক্ষিত স্টুডেন্ট। একটু অন্ধকার করে একটা কি স্কালটাল কিছু সামনে রাখবো না কি রাখবো, এমনি কিছু একটা, তাই তো? আর যা তোমার হবার না কিছু মানে ওলট পালট তোমাকে, হ্যাঁ, একটা থটের, মাইন্ডের পাওয়ার, উইল পাওয়ার কথাই তো আছে, কিন্তু ওই পাওয়ারটা তোমাকে এতটা এগিয়ে নিয়ে যেতে পারবে যতটা তোমার ডেস্টিনি আছে। কত এটার +-5। আচ্ছা, এই আমাকে চিট করেছে, আমার টাকা চিট করেছে, তো আই ওয়ান্ট রিভেঞ্জ। তো কোনো একজন উইকেনের কাছে গেল যে আমার জন্য স্পেল করো, রিচুয়াল করো, এইসব। আর হয়তো কেউ বললো আমি করব, কিন্তু দ্যাট ডাজ নট মিন দ্যাট উইল বি এফেক্টিভ। ভয় শুধু ভীষণ ভয় পায় কি মহিলাদের, ডাইনিদের, ডাকিনীদের, উইচদের, উইকেন্ডদের যাই নামে বলো, নাকি লিখেছি যে সাউথ সিটি মল হন্টেড। হ্যাঁ, আর ওইটা নিয়ে তোলপাড়, ওইটা জাস্ট প্রমোশনাল, কেউ স্টোরি করেনি, বই দেখেনি, কিচ্ছু না। আর সাউথ সিটি মল তখন কি তোলপাড় না, মানে ওরা লেগে পড়লো এই বইটাকে কিভাবে ব্যান করা যায়। কিন্তু ওরা যাই করে, আমার মনে হয় খানিকটা মায়ের এত নাম আর ক্রেডিবিলিটি বলে ওরা যাই করে ওইটাকে একটু উইকার নাম দিতে চায়। তাহলে ভাবে উইকার নাম দেখতে লোকে ভাবে ইপসিতা রায় চক্রবর্তী, তাহলে একটু মানে আমার দর বাড়বে। নমস্কার, আমি শুভদীপ বসু, টকাথন উইথ শুভদীপের আরেকটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম, এবং একটা নতুন মানুষকে নিয়ে। হয়তো তিনি খুব নতুন নন, তাকে আপনারা অনেকবারই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, তার কাজ পড়েছেন, কারণ তিনি একজন লেখিকা। তিনি কিংস কলেজ থেকে পাশ করেছেন ওকালতি নিয়ে, আর আজকে কাজ করছেন উইকা নিয়ে। তিনি আবার নারীবাদী ও ফেমিনিস্ট। এই সমস্ত একটা সাংঘাতিক মিশেল আজকের আমার গেস্ট দীপ্তা রায় চক্রবর্তী। ওয়েলকাম দীপ্তা টু মাই শো। থ্যাংক ইউ শুভদীপ। সো দীপ্তা, হাউ ইজ লাইফ? কিরকম চলছে এই মুহূর্তে জীবন? বলবো তোমার চাটা খুব ভালো দিয়েছে। থ্যাংক ইউ। আর দীপ্তা, যেটা আরেকটা জিনিস এখানে বলে দিতে চাই দর্শকদের, আমরা এখন যেখানে বসে আছি এটা হচ্ছে দ্য ব্লু ব্রিজ ক্যাফে। এটা সাউথ পয়েন্ট হাই স্কুলের ঠিক পাশের গলিতে। আপনারা যদি আসতে চান এই সুন্দর পয়েন্ট ক্যাফেটাতে আপনারা এসে কিন্তু কফি খেতে পারেন, তাই না? Do you like this place? I like the place. Okay. So দীপ্তা, যেটা বলছিলাম, so how is life right now? Life is good. It is busy. আমার লেখালেখির তো কাজই চলছে। আর উইকেন্ড ব্রিগেড, যেটা হয়তো তুমি তো একটু জানো about it, ওইটারও কাজ চলছে। And দীপ্তা, you're looking stunningly beautiful. Which always looks beautiful. এটা কিন্তু মনে রাখবেন। That is why কিন্তু লোকেরা উইচদের একটু সব সময় খুব একটা পছন্দ করে না। দেখো না, হিস্ট্রিতেও উইচদের একটা ডাকিনি তো তবু আমরা একটা ভালো ওয়ার্ড বলছি। যখন ওদের গালাগাল দিতে চায় কি বলে, ওই ডাইনিটাকে দেখেছিস, ওই ডাইনিটা, ওই তো। কারণ কি, ডাইনিরা তো আসলে খুব সুন্দরী ছিলেন, ইন্টেলিজেন্ট ছিলেন, এবং বিদুষী, পড়াশোনা ছিলেন, আমাদের মতো একদম। আচ্ছা দীপ্তা, যেটা দিয়ে জিজ্ঞেস করলাম তোমাকে জীবনটা কেমন চলছে, তুমি বললে জীবনটা এখন আপাতত পারফেক্ট চলছে, তুমি লিখছো, সবকিছু করছো। তো দীপ্তা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমার বেড়ে ওঠাটা তো একটু ডিফারেন্ট, বিকজ তোমার একজন খুব ইলাস্ট্রেটিভ মা, যিনি হচ্ছেন ইপসিতা রায় চক্রবর্তী, আমাদের আদরেরই ডাকিনী, যাকে আমরা সবাই চিনি। আর তোমার বাবা, যিনি অত বড় পজিশনে ছিলেন রেলওয়েজে। তো তুমি তো বিভিন্ন শহরে ভ্রমণ করেছো, বিভিন্ন দেশেও ভ্রমণ করেছো, তোমার বড় হওয়াটাও তো খুব ইলাস্ট্রেটিভ। তো আমাকে একটুখানি তোমার ছোটবেলায় ফেরত নিয়ে যাও দীপ্তা, একটু বলো তোমার বাবার সম্বন্ধে, তোমার মায়ের সম্বন্ধে তো আমরা অনেক জানি, তোমার বাবার সম্বন্ধে, তোমার বেড়ে ওঠার সম্বন্ধে, এবং অবশ্যই তোমার মায়ের সম্বন্ধে। আমি কি বলবো, আমার প্রথম যেই ধরো মেমোরিজ বলবো ছোটবেলাকার, আমার একটা মেমোরি হচ্ছে যে সব সময় টেবিলে খুব সুন্দর সুন্দর ফল টল থাকতো, স্ট্রবেরিজ থাকতো, নানা রকম ফুল বাড়িতে থাকতো, লাল গোলাপ খুব থাকতো, আর চারিদিকে বই। মানে ধরো যখন একজন বাচ্চা খুবই টেবিলের হাইটের মতনই হয়, চারিদিকে মনে হয়
আলমারিগুলো কি বিরাট মনে হয় না, শেলফ গুলো মনে হয় কত উঁচু। ওই সব দেখতাম, সব ভর্তি বই, আর আমি যেখানে যেতাম একটু ঘাটতাম, একটু দেখতাম। মাকে দেখেছি সারাক্ষণ বই খাতা নিয়ে কাজ করছেন, পড়ে আছেন। আর তখন তো ইন্টারনেটের যুগ ছিল না, এইসব অতটা কম্পিউটারের চল ছিল না ওই সময়। আর বাবা খুবই বিজি ছিলেন। বাবা তো গভর্নমেন্টের নানা মিনিস্ট্রিজেও ছিলেন, উইথ ভেরিয়াস মিনিস্টার। তারপরে উনি রেলওয়েজে, হি ওয়াজ এট দ্য হাইয়েস্ট বোর্ড। তো ওই দিকেও দেখেছি। দ্যাট অফিসিয়ালডম ওইটা দিল্লিতে বেশিরভাগ বড় হওয়া, কলকাতায় ফিউ ইয়ার্স ছিলাম। আর ওইটা স্কুলে একটু ছিল, ধরো যখন কলকাতায় স্কুলে স্পেশালি, আমার কিন্তু খুব একটা ভালো লাগতো না। কারণ কলকাতায় মনে হতো যে এই পরিবেশটা স্কুলের একটু ভীষণ সবকিছু ইনগ্রোন। আমি যাচ্ছি স্কুলে, মনে হতো অন্য বাচ্চারা একটু কিরম নিজেদের মধ্যে গল্প করছে, কারণ সেদিন সকালে হয়তো আমাদের বিষয়ে কিছু একটা পড়েছে পেপারে, তো ওরা খুব এক্সাইটেড। কিন্তু মানে বাচ্চারা যেমন হয়, নট ভেরি কনফিডেন্ট অ্যাবাউট কামিং ফরওয়ার্ড। তো ওই একটা উড ফিল ভেরি সেলফ কনসিয়াস। সেখানে তুমি একটু লেফট আউট ফিল করতে কখনো? লেফট আউট হয়তো খানিকটা, কুড বি। আমি অতটা ভাবিনি, কারণ কলকাতায় আমি ভেরি ফিউ ইয়ার্স ছিলাম, হয়তো 2 বছর মতন। আর কলকাতা এমন একটা জায়গা, ইটস আ স্মল ভিলেজ, তাই না? সবাই সবাইকে চেনে, ভীষণ কানেক্টেড। আর তার মধ্যে যদি কারোর বাবা মা সেলিব্রিটি হয়, কোনো কারণে সে যদি পেপারে আসে, তো সেটা অটোমেটিক্যালি ভীষণভাবে লোকে। তারপরে ধরো যেই অনেক সময় যখন বাচ্চাদের স্কুল থেকে পিক আপ করার জন্য বাবা মারা আসতো, কিংবা কিছু এক এক সময় স্কুল বাসে বাড়ি যেতাম, এক এক সময় would be picked up। তো ওই যদি বাবার কোনো অফিসিয়াল ডোমে সাইন থাকতো, কিরম একটু মনে হতো সকলে একটু বেশি দেখছে। ওই সেলফ কনসিয়াসনেসটা ছিল, যেটা যখন দিল্লিতে গেলাম ওইটা আই ডোন্ট ফিল ইট ওয়াজ তুমি এটা কি বললে, ভিলেজ পয়েন্ট, ওইটা একটা শহর ছিল। আচ্ছা দীপ্তা, তোমার জার্নিটা কিরকম? তুমি কিভাবে শুরু করেছিলে তোমার জার্নিটা এই উইকেন্ড ব্রিগেডে? উইকেন্ড ব্রিগেডের আগে বলি উইকাতে, ইন দ্য ওয়ে জার্নি, এই জার্নি যেন আই বিলিভ ওই দ্য বিগার থিংস ইন লাইফ, এটা তুমি চুজ করতে পারো না, দ্যাটস ওয়াই ডেস্টিনি। ওইটা ফেট কি ডেস্টিনি যাই বলো, ওইটাতে আসে। কারণ এইটা না যে আমি আজকে একটা টিকিট কেটে সিনেমায় যাব ঠিক করলাম, এই সময় যাব, অমনি তো না। তো এটা হচ্ছে ধরো আই উড সে যেই মোমেন্ট থেকে সাম আনসিন হ্যান্ড এটা ঠিক করলো যে তোমার কি বলবো, আদরিনী ডাকিনী would be born a small ডাকিনী witch। তো ওই সময় থেকে বলতে পারো উইদাউট নোয়িং ইট আমার জার্নিটা শুরু হলো। কারণ এইটা তো না যে আমি কনসিয়াসলি হ্যাঁ এই ডেট এই টাইমে আমি ডিসাইড করলাম আমি উইকাতে এগোবো, হয়তো ফ্রম বার্থ ইট ওয়াজ। বিকজ তুমি বলছো যে ওটা ভীষণ একটা অর্গ্যানিক্যালি, একটা অটোমেটিক্যালি জিনিসটা তোমার জীবনে এসে গেল। হ্যাঁ, মানে আমি জন্ম থেকেই ওইটা আছে। আচ্ছা, মিসকনসেপশন তো আমাদের প্রচুর থাকে পৃথিবীতে। উইকা নিয়ে তো আমাদের অজস্র মিসকনসেপশন, যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম ইপ্সিতা রয় চক্রবর্তীর সাথে আগের একটা এপিসোডে। কিন্তু আমি দীপ্তা তোমাকে আবার জিজ্ঞেস করতে চাই, দ্যাট ওয়াজ ইউর মাদার্স ভার্সন। তোমার কাছে এই যে মিসকনসেপশন, আর তুমি হচ্ছে আজকের দিনের রিপ্রেজেন্টেটিভ, তো তোমার কাছে যে মিসকনসেপশনটা, তোমার কাছে কি মনে হয় মানুষ কি কতটা ভুল জানে, কতটা ভুল ধারণার মধ্যে আমরা রয়েছি অ্যাবাউট উইকা, ডাকিনী বিদ্যা, যেটাকে আমরা যা বলি আর কি। তো এইটার সম্বন্ধে একটা মিসকনসেপশন কি আমরা ক্যারি করছি এখন সাংঘাতিকভাবে সমাজে? এখন আর হচ্ছে আমরা একটা নতুন মিসকনসেপশন ক্যারি করছি। যখন আমার মা প্রথম শি ব্রিংস দ্য উইকান মুভমেন্ট এই দেশে কিংবা এই সাবকন্টিনেন্টের এই পার্টে, তখন দ্য মিসকনসেপশনস ওয়ার অ্যাবাউট উইকান কি উইচ কি, ওই টুপির মানে কি, একটা ব্ল্যাক কেপের মানে কি, ব্লুমের মানে কি। কিন্তু আজকে আই উড সে অনেকে ওইটা জানে, ওইটা বুঝেছে, কারণ মায়ের এত বছর কাজ অ্যান্ড অ্যাওয়ারনেস জাগানোর জন্য। কিন্তু আজকে জেনারেশনে আমি বলবো সবচেয়ে বেশি মিসকনসেপশন হচ্ছে এই যে উইকা নিয়ে সকলে ভাবে ওর চায় ভাবতে যে এটা হচ্ছে একটা ওই কালা জাদু টুকটাক ওইসবের জায়গা। এইটা কেন ভাবে
ওইটা কিন্তু আমি ঠিক এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু এটা ভাবে সকলে। আরেকটা হচ্ছে অনেকে যারা এইসব নানা বলবো না নিউ এজ প্র্যাকটিস করে, নিউ এজে তো নানা রকম আছে, গুড ব্যাড ওল্ড নিউ সব একটা মানে ঘ্যাট হয়ে বসে আছে। কিন্তু ওরা যাই করে আমার মনে হয় খানিকটা মায়ের এত নাম আর ক্রেডিবিলিটি বলে ওরা যাই করে ওইটাকে একটু উইকার নাম দিতে চায়। তাহলে ভাবে উইকার নাম দেখলে লোকে ভাবে ইপ্সিতা রায় চক্রবর্তী, তাহলে একটু মানে আমার দর বাড়বে। এটা আমি অলসো বলছি কারণ আমাদের কাছে মানে উইকেন্ড ব্রিগেডের কাছে এত সব চিঠি আসে, ইমেলস আসে কিংবা মেসেজেস আসে অন সোশ্যাল মিডিয়া, যেটা থেকে আমরা জানতে পারি যাদের আমরা জন্মে দেখিনি, চিনিনি, জানি না, ওরা সব বলে আমি হচ্ছি ইপ্সিতা ম্যামের দীক্ষিত স্টুডেন্ট। আরে বাবা, এটা কে কোথা থেকে বলে না, মানে আসমান সে আটকা ওই টাইপস। কারণ ওরা সব অবভিয়াসলি ওই নামটা ইউজ করতে চেষ্টা করছে। আর নিউ এজ তো আজকাল যা কমার্শিয়াল, তো আমরা সকলেই জানি। কিন্তু এই মিসকনসেপশন আজকে হচ্ছে অ্যাবাউট দিস, যে টুকটাক ভাবটা সকলে ভাবে ব্ল্যাক ম্যাজিক মানে উইকার, কিন্তু মানে যে ওইটা আসলে ইট ইজ মোর আ ওয়ে অফ লাইফ। এটা হচ্ছে একটা সাধনার মতন। তুমি নিজের জীবনও লিড করছো, যা কাজ করছো, যা হোয়াট এভার তুমি করছো, কিন্তু তার সঙ্গে ইটস আ স্টেট অফ মাইন্ড, তোমার অ্যাটিটিউডটা ওইটা ইজ। এটা খুব ইন্টারেস্টিং একটা কথা বললে। তো যে এই যে তুমি বললে না যে উইকার মধ্যে একটা স্টেট অফ মাইন্ডের বা একটা প্রেজেন্সের ইম্পর্টেন্ট, এই ব্যাপারটা থেকে আমি তোমার কাছে দীপ্তা একটু জানতে চাই যে তোমাকে আমি ধরে নিতে পারি তুমি ইপ্সিতাদির উত্তরসূরি বা দ্য নেক্সট জেনারেশন অফ ইপ্সিতা রায় চক্রবর্তী, হু ইজ দ্য মাদার অফ উইকার ব্রিগেড ইন এই যে তুমি সাবকন্টিনেন্ট বলে বা ইন্ডিয়া যাই বলি না কেন। আমাকে তুমি আরেকটা জিনিস জাস্ট বলো যে এই তোমার জীবনে বা তুমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল বড় হলে আজ, তারপরে তোমার এত পড়াশোনা করলে, বিদেশ গেলে, কিংস কলেজের মতন একটা ওরকম রেনাউন্ড জায়গা থেকে তুমি তোমার ওকালতি বা লয় মানে গ্রাজুয়েশন করলে, আমার সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে একটা জিনিস জিজ্ঞাসা আছে যে এই উইকার যে প্র্যাকটিসটা, এই যে ডাকিনী বিদ্যার যে প্র্যাকটিসটা, এটা তোমার ডেইলি লাইফে তুমি কিভাবে লাগাও? তোমার কি জীবনে এটা রোজকার জীবনের পার্ট, নাকি যখন মনে হয়, নাকি কিভাবে? এটা আমার রোজকার জীবনেরই পার্ট। কারণ যখন ধরো তুমি কি কেউ বলবে একটা তুমি রোজ ওয়েক আপ প্র্যাকটিস করো কিনা, মানে অটোমেটিকলি মাথায় কি আসে, হ্যাঁ আমি কটা মোমবাতি জ্বালিয়ে একটা ঘটে একটু অন্ধকার করে একটা কি স্কালটাল কিছু সামনে রাখবো না কি রাখবো, অমনি কিছু একটা, তাই তো? কিন্তু আসলে ওয়েক আপ প্র্যাকটিস করা মানে যে তোমার একটা থাকবে একটা মাইন্ডসেট যেটা একটু লেখাপড়ার দিকে ওরিয়েন্টেড। কারণ মাথা বুদ্ধি এগুলো খুব দরকার, হ্যাঁ, না যে একটা বেসিক ইন্টেলিজেন্স মোর দ্যান দ্য বেসিক ইন্টেলিজেন্স, আর ওইটা কাল্টিভেট করা। আর আরেকটা দেখবে উইকার মানে তুমি কিছুতেই খুব মানে উচ্চ না, খুব একটা মানে একদম পাতালে পড়েও যাচ্ছ না। ওই সকলে আজকাল বলে না ভীষণ ডিপ্রেশন, স্কিজোফ্রেনিয়া, বাইপোলার, উইকার প্র্যাকটিসে অর দ্য ওয়ে অফ লাইফে বলতে পারো এগুলো কেটে দেয়। মানে তুমি একটা স্টয়সিজমের মধ্যে চলছো। অ্যান্ড আরেকটা আছে ইউ হ্যাভ আ faith in destiny, একটা faith in a higher power, যেটা is something like a religious faith, কারণ you believe in the power of the goddess. তুমি এটা আরেকটা জিনিস খুব কথায় কথায় যেরকম বলে না যে অনেক কিছু আমরা জানতে পারি, আরেকটা কথা তুমি এক্ষুনি ইউজ করলে ডেস্টিনি, এটা তো আমরা সবসময় ইউজ করছি, এই আমার ডেস্টিনিতে এটা নেই, ওটা হচ্ছে না। কিন্তু আমার একটা কথা বলে, ডেস্টিনি কথাটার অর্থ অ্যাকচুয়ালি কি ভাগ্য? ওকে, আচ্ছা, ডেস্টিনি আমাদের সত্যি কতটা রোল প্লে করে আমাদের জীবনে? বিরাট। At least in Wicca we believe that destiny তোমাকে গাইড করবে, তোমাকে নিয়ে যাবে, যা তোমার পাবার তুমি পাবে, আর যা তোমার হবার না কিছু মানে ওলট পালট করলেও এটা হবে না। এর মধ্যে ধরো থিংস লাইক উইকান স্পেলস কিংবা মন্ত্রস, চান্স, ওগুলো কিভাবে হেল্প করবে? একটা হবে দে উইল হেল্প কিপ ইয়োর মাইন্ড, মানে তোমার নিজের মনকে একটা ডিসিপ্লিন রাখবে। আরেকটা ভেরি প্র্যাকটিক্যাল হচ্ছে যেটা সায়েন্সেও দেখায় যে ভাইব্রেশন, দ্য পাওয়ার অফ ভাইব্রেশন, ওইটারও একটা রোল থাকবে তোমার মাইন্ডকে, তোমার বডিকে টিউন রাখা। অ্যান্ড ফ্রম আ ম্যাজিক্যাল পার্ট, যদি হয়তো তোমার কিছু পাবার হয়, দ্যাট ইজ ইন ইয়োর ডেস্টিনি, ওইটা যদি তোমার 6 মাসে পাওয়ার হয়, হয়তো একটা স্পেল কি একটা কোনো অমনি উইশিং
টেকনিক হতো, এটা তোমাকে 6 মাসের জায়গায় 2 মাসে পাইয়ে দেবে। একটা কথা আজকাল খুব চলছে, দেখবে সোশ্যাল মিডিয়াতেও দেখি সবাই খুব বলে, এখন তো সোশ্যাল মিডিয়ার জন্য অনেক টার্মস যে ইউজ হতো না সেগুলো এখন সাংঘাতিক ভাবে হচ্ছে। বেরোচ্ছে ধরো ম্যানিফেস্টেশন একটা টার্ম, ঠিক আছে? এই ম্যানিফেস্টেশন বাংলায় যাকে বলে মনের ইচ্ছে। আমার মনের ইচ্ছেতে যদি আমি আজকে ঠিক করি যে না আমি কালকে থেকে বা আমি জীবনে আমার ইচ্ছে ম্যানিফেস্টেশন যে আমি মেবি মুকেশ আম্বানি হব বা রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড হব, এই ম্যানিফেস্টেশন বলে নাকি রোল প্লে করে, এটা কি সম্ভব? ম্যানিফেস্টেশন যা বললাম তোমাকে, হ্যাঁ একটা থটের মাইন্ডের পাওয়ার, উইল পাওয়ার কথাই তো আছে, কিন্তু ওই পাওয়ারটা তোমাকে এতটা এগিয়ে নিয়ে যেতে পারবে যতটা তোমার ডেস্টিনিতে আছে, কত এটার +-5। কিন্তু এইটা যে তোমার ওই +-5 থেকে +-50 হয়ে যাবে, ওইটা আই ডোন্ট নো দ্যাট। তার মানে ম্যানিফেস্টেশন তাহলে একটা লিমিট অবধি কাজ করবে, সেখানে ওই ডেস্টিনি এসে যাচ্ছে। হ্যাঁ, কারণ অনেকে ওইটা সত্যি ভাবে যে ওই যে ওয়ার্ডটা বলে ম্যানিফেস্টেশন, আমি ম্যানিফেস্ট করলে আমি এই হব ওই হব। আমি বলছি না তুমি মুকেশ আম্বানির মতো হতে পারবে না, হতেও পারবে, কিন্তু এইটা ডেস্টিনি তো আছে। ধরো আজকে ম্যানিফেস্টেশন বলছে, কালকে কিছু বলবে, কিন্তু ডেস্টিনি তো যুগ যুগ থাকে। এটা খুব ইন্টারেস্টিং কথাটা কিন্তু মা খুব বলেন সেটাদি যে উইকা অ্যাকচুয়ালি চুজেস ইউ। আমার কথা হচ্ছে এইটার মানে কি? এইটার মানে যে অনেকের ইচ্ছে হতে পারে যে আমি জাদুমন্ত্র শিখবো, আমি উইকাতে আসবো, উইকা শিখবো, কিন্তু সকলে দেখে নানা ভাবে বাধা পড়ে। আরেকটা কেস আছে, অনেকে হয়তো ইনিশিয়ালি আসতে পারে কিন্তু আফটার 1 or 2 days টিকতে পারে না, সামথিং গোজ রং। তো ওই অমনি কেস অনেকে আছে। There'll be very few who make the standard and can stay. আমার একটা বেসিক কোয়েশ্চেন আছে। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, দ্যাট জেন্ডার পড়তাম, আমরা জানতাম উইচ দ্য ফেমিনাইন পার্ট, ম্যাসকুলিন পার্ট হচ্ছে উইজার্ড। এবার উইজার্ড বলতে আমরা যেটা কমন পিপল, আমার মতন মানুষ যারা ম্যাজিশিয়ান ভাবে যে একটা কিছু হাতে ব্যান্ড নিয়ে একটা মাথায় টুপি পরে কিছু করলো, কিন্তু যেই মুহূর্তে উই আর শিফটিং আওয়ার ভিউজ টু দ্য উইচ, সেখানে উইকার যেখান জায়গাটা আসছে সেখানটাতেই আমরা একটা নেগেটিভ কোনোটেশনে কিন্তু ধরছি মহিলাকে। পুরুষের ক্ষেত্রে সেটা হচ্ছে না বলি আমার ধারণা। জাদুকর আজকে অনেক স্বনামধন্য জাদুকর আছেন যাদের কিন্তু আমরা বাধা চলতার জাদুটা দেখে আসি, কিন্তু হয়তো সেই জাদুর পরিপ্রেক্ষিতে তারও মেয়ে করেছে বা তারা করছে, তাদেরটা আমরা জাদু হিসেবে দেখছি। কিন্তু উইজার্ডের যদি উল্টো দিকটা উইচ হয়, আমরা সেই উইচকে মানছি না কেন? আমরা সেই উইচকে, যে মহিলা ম্যাজিক দেখাচ্ছে তাকেও আমরা উইজার্ডই বলছি বা ম্যাজিশিয়ান বলছি, কিন্তু যে উল্টো দিকে ফেমিনাইন জেন্ডারে যদি ইংরেজি ডিকশনারি অর্থে যায় তাহলে উইচ কথাটা আসে, কিন্তু উইচ বলতে আমরা সেখানে ডাইনি ডাকিনি এ জাতীয় ভাবে ট্যাগ করছি। এটার মধ্যে একটা সাংঘাতিক পুরুষতন্ত্র কাজ করে বলে তোমার মনে হয়? ভয় ভয় শুভদে ভীষণ ভয় পায় কি মহিলাদের, ডাইনিদের, ডাকিনিদের, উইচদের, উইকেন্ডে যাই নামে বলো, লোকে কিন্তু ভীষণ ভয় পায়। এই ভয়টা হ্যাঁ মানে ছেলেদের ক্ষেত্রে কেন হয় না? কারণ ছেলেরা, আমি আমাদের সমাজের কথা বলছি, ছেলেরা যে একটু মানে মোর বলতে গেলে পাওয়ারফুল হবে, মোর ইন আ বেটার পজিশন হবে, ওইটাতে মেয়েরাও ঠিক আছে, ছেলেরাও ঠিক আছে। যদি এখন বলো একটি মেয়ে ও নিজের ডিসিশনস নেয়, নিজে থাকতে পারে, নিজে মানে ফাইন্যান্সিয়ালি সক্ষম, তাহলে ওর তো কিছু একটা গোলমাল আছে, এই তো মানে চলবে না। আমাদের সমাজে এমনি এই মেয়ে থাকলে তাহলে তো একটা মানে কোভিড জার্মের থেকে কম না। তো এই হচ্ছে আমাদের সমাজের অ্যাটিটিউড। ওরা এইসব তকমা দেয় কিসের থেকে? ভয় থেকে। এই যে এত আমাদের হিন্দি সিনেমা বেরোয় না, এগুলোতে সবগুলোতে যা তুমি বললে ভেরি ট্রু, প্রোট্যাগনিস্ট যাকে ওরা মানে সেন্ট্রাল ফিগারে রাখে হচ্ছে একজন মহিলা যে ডাইনি, ডাকিনি, উইচ যাই বলো, আর তাকে নিয়ে মানে তাকে নানা রকম আজগুবি দেখাবে, তারপরে ওইটা নিয়ে করবে। কিন্তু কখনো লাইক ইউ সেড, আমরা জানি যেটা ধরো খনার গল্প, হ্যাঁ খনার একটা মারাত্মক স্যাক্রিফাইস হয়েছে, যেহেতু মহিলা, আরেকটা রিজন বিকজ she was better than her father-in-law. শ্বশুর মশাইকে টোকে যা তো হবে না, ঠিক কথা, তো জিভ কেটে দিল। সত্যি তাই।
তো তাই জন্য এমনি মেয়েদের ভীষণ ভয় পায়। আরেকটা এক্সাম্পল আমি পেয়েছিলাম যখন আমার প্রথম বইটা দেখি, এই হাঙ্গার টু বেডলাম, যেটা এখানে রেখেছি। এটা আমার প্রথম বই 2015-এ বেরিয়েছিল, লাইফ পজিটিভ বুকস। তো তখন কি হয়, কি সব প্রমোশনাল কি কিছুতে একটা ছিল, হঠাৎ বেরোলো যে এটাতে আমি নাকি লিখেছি যে সাউথ সিটি মল হন্টেড। হ্যাঁ, আর ওইটা নিয়ে তোলপাড়, ওইটা জাস্ট প্রমোশনাল, কেউ স্টোরি করেনি, বই দেখেনি, কিচ্ছু না। আর সাউথ সিটি মল তখন কি তোলপাড় না, মানে ওরা লেগে পড়লো এই বইটাকে কিভাবে ব্যান করা যায়। তারপরে ওই সব ওদের নানা একটা কনগ্লমারেট আছে ওইটা থেকে। তারপরে যখন বেরোলো ওরা দেখলো, ওরা একটু মানে আই থিঙ্ক দে ফেল্ট আ বিট স্টুপিড, কারণ ওরা দেখলো এখানে আমি লিখেছি not about that but I've written about, ওদের কাছেই একটা লোকেশন আছে, পাগলা বাবা কা মাজার। ওইটা একটা হিলিং জায়গা, টলিগঞ্জে একটা রসা পাগলা বলে জায়গা আছে। তো ওইখানে একজন পীর বাবা অনেক বছর আগে বসতেন রসা গাছের নিচে, আর লোকে ওনার কাছে যেত ফর হিলিং, ফর ব্লেসিংস। আর একটা এখনো ওইখানে মাজার আছে, একটা পন্ড, তালা মতন আছে, যেখানে বলে উনি একটা ওনার স্টিক দিয়ে মাটিতে হিট করেছিলেন আর ওইখান থেকে জল বেরিয়েছিল। আর ওইখানের জল ছোঁয়া কিংবা একটু মাথায় ঠাকানো বলে খুব পিওর, খুব ভালো। এখনো এভরি থার্সডে নাইট খুব লোক জমা হয়, ওদের গান টান হয়। আমি কলকাতাতে থেকে আমি মানে এত কাছে থেকে আমি জানতাম হচ্ছে টলিগঞ্জ, মানে টলিগঞ্জ ক্লাবের একটু আগে। আর খুব ভিড় হয়, থার্সডে হচ্ছে ওদের স্পেশাল ডে। তারপরে আমি নিজে দেখেছি যে অনেক সময় ফ্যামিলিজ কাউকে নিয়ে গেল, যে হয়তো যার শরীর ভালো নেই, ওরা বলছে কিছু একটা ওর হয়েছে, মনে হচ্ছে মানে ওর বিহেভিয়ারটা নর্মাল না, তো তখন ওরা কি সব ওর উপরে প্রেয়ার করে, ওকে নানা রকম কথা বলে, সব ওকে জলটাও দেয়। আর তারপরে যখন যায় বলে তো ঠিক হয়েছে, আমি পরে দেখিনি, কিন্তু নানা রকম এমনি হিলিং কাজ হয় এই টলিগঞ্জে। পাগলা বাবা কা মাজার। এই যে দীপ্তা, এই পরিপ্রেক্ষিতে এবারে তোমার একটা অন্য আইডেন্টিটি অথর, সেটার মধ্যে আসি। আমি তো তোমার হুইসপারিং শ্যাডোজ পড়লাম, প্রথমটাতে একটু তো বটে, তারপরে অভ্যেস হয়ে গেছে। বাংলা টু বেডলাম যেটা তুমি বলছো, সেটা হচ্ছে এই যেটা সাউথ সিটি কন্ট্রোভার্সি। আচ্ছা, 3 Steps to Darkness এই আরেকটা যেটা বই, এবং এইটা তো আমার খুব পড়ার ইচ্ছে, পড়তেই হবে, কার্সড অ্যাট কেদারনাথ। তো এই যে তোমার বইগুলো বেরিয়েছে এবং 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 কোথাও না কোথাও কন্ট্রোভার্সি, কোথাও না কোথাও পপুলারিটি, কোথাও না কোথাও লোকজন ভালো বলেছে, লোকজন খারাপ বলেছে, গালাগালিও দিয়েছে। কিন্তু আমি তোমাকে এই সবের ঊর্ধ্বে যে প্রশ্নটা সেটা জিজ্ঞেস করতে চাই যে এই যে সুপার ন্যাচারাল জিনিস নিয়ে তুমি লেখালেখি করছো বা লিখছো, সেইটা কি তোমার নিজের এক্সপিরিয়েন্সেস থেকে লিখছো, না ইটস জাস্ট ইউ হ্যাভ হার্ড লট অফ এক্সপিরিয়েন্সেস ফ্রম ডিফারেন্ট পিপল, বা তোমার ধারণা থেকে লিখছো, বা তুমি কিছু জিনিস ভেবে লিখছো, বা এক্সপিরিয়েন্সেস থেকে বলছো? আমি এটাই জানতে চাই যে এই যে তোমার লেখা, যে 4টে বই তুমি লিখেছো, যে হাঙ্গার টু বেডলাম বা ধরো দ্য হুইসপারিং শ্যাডোজ, আর প্রত্যেকটা গল্পের মধ্যে কিন্তু ইউনিকনেস আছে। আমি তো এখন তো আমার ঠাকুর বাড়ি বলো, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, তো সেইটা দিয়েও তো আমার একটা ভয় না। ওইখানে ভাবো এক সময় রবি ঠাকুর যে এত প্ল্যান করেছিল, ওইটা নিয়ে একটা লেখা হয়েছে, কিন্তু আমি জানি না আমরা কতজন জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সাংঘাতিক ভাবে প্ল্যান চেঞ্জ করতে। আমি কামিং টু দিস পয়েন্ট, এই যে তুমি এক্সপিরিয়েন্সের কথা বলছো, আই জাস্ট কামিং টু দ্যাট পয়েন্ট, সেটা হচ্ছে যে কলকাতার হন্টেড প্লেস, কলকাতার ভৌতিক জায়গা বলতে আমরা বেশ কিছু নাম জানি, সত্যি মিথ্যে মিথ কি জানি আমরা জানি না, যার মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি, একটা হচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল, এবং এরকম কিছু জায়গাতে আমরা যেগুলো হয়তো খুব বিশাল আকারে, তোমার কথা মতন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তো এই যে সাউথ সিটি মলের পাশে যে তোমার পীর বাবার যে জায়গাটা বলছো, সেটা নিয়ে যেটা তুমি রেফার করেছো সুপার ন্যাচারাল, আই এম নট টকিং অ্যাবাউট হন্টেড, আই এম টকিং অ্যাবাউট সুপার ন্যাচারাল পাওয়ার। এবার হন্টেড সুপার ন্যাচারাল সেটা তো একটা ডিসক্রিমিনেশন আছে, ভাগ আছে। আমি তোমার কাছে যেটা জানতে চাইছি, কলকাতায় বসে, আর তুমি থাকো কিন্তু একদম রবীন্দ্র সরোবরের জাস্ট লাগোয়া, বলে রাখলাম, হ্যাঁ, তো এই রবীন্দ্র সরোবর সম্বন্ধে তোমার বেশ কিছু ইন্টারেস্টিং অভিজ্ঞতা আছে, আইডিয়াস আছে, আমি জানি।
প্লিজ একটু বলো দীপ্তা, এই রবীন্দ্র সরোবর যেখানে আমরা সকালবেলা মর্নিং ওয়াকে যাচ্ছি, বিকেলবেলা প্রেম করতে যাচ্ছি, সন্ধ্যেবেলা হাওয়া খেতে যাচ্ছি, এইরকম একটা জায়গা তুমি বলছো ওটা ইট কুড বি হন্টেড, ইট হ্যাজ এ লট অফ সুপারন্যাচুরাল ইনফ্লুয়েন্স। তো এইটা একটু আমাকে একটু ডিপলি বলো তো। তো তোমার রবীন্দ্র সরোবর সম্বন্ধে যে ধারণা, তুমি যে রবীন্দ্র সরোবর নিয়ে কথা বলো, তোমার মনে হয় রবীন্দ্র সরোবরের মধ্যে একটা সুপার ন্যাচুরাল পাওয়ার আছে, তো এই জায়গাটা একটু ডিপলি বলো না। আমি লিখেছি ভান্ডার টু বেদলামে। রবীন্দ্র সরোবর যেখানে আমরা সব ওয়াক করতে যাই দেখি, ওইটার একটা পার্ট যেখানে ধরো আজকাল একটা করেছে একটা মিউজিয়াম, পুরনো যে মূর্তি যেগুলোকে ওরা ভাসান দেয় না, আটকে রাখে, ওই দুর্গাগুলোকে যেগুলোকে ভাসান দেয় না, আটকে রেখে ওইখানে মিউজিয়ামে দেয়। তো ওই জায়গাটায় আর একটু এগিয়েও আগে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একটা আমেরিকানদের হসপিটাল ছিল। মৃত্যুর ঠিক ধরো 5 মিনিট আগে পরে ব্রেনের একটা জাংশন, যেখানে প্যারাইটাল অক্সিপিটাল টেম্পোরাল লোবের জাংশনে বলে খুব অ্যাক্টিভিটি ভীষণ শুরু হয়ে যায়। এটা আমি বলছি না, এটা মিশিগান মেডিকেল রিপোর্ট বলেছে যে ওই সময় সব অল দেয়ার ব্রেন সেন্টার স্টার্ট ফায়ারিং, আর ওই এরিয়াগুলো কানেক্টেড উইথ যেগুলো আমরা বলবো উইথ হ্যালুসিনেশন, উইথ লুসিড ড্রিমিং, উইথ অল্টার্ড কনসিয়াসনেস। তার ওরা বলতে চাইছে যে ওই সময় কিছু একটা, যেটা আমরা বলি কনসিয়াসনেস, একটা জেগে উঠছে। ইট ইজ লিভিং দ্য ফিজিক্যাল, কারণ ফিজিক্যালটা তো সারা সব যুগে থাকবে না, ওইটা বোন, যেটা ফ্লেশ, ওইটা তো শেষ, কিন্তু ওই কনসিয়াসনেসটা থেকে যাবে। আরেকটা জিনিস, এই যে তুমি যেটা বললে না, যেটা মিশিগান স্টাডিজ থেকে বলা হয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, ইট কুড বি ডিফারেন্ট, আমি জানি না, সেটা হলো যে এই যে মানুষ চলে যাওয়ার আগে অনেকে বলেছে, আমি অনেকের কাছে শুনেছি যে সে তার আগে যারা চলে গেছেন, ধরো তার বাবা, তার মা, তার আত্মীয় স্বজন, ভালোবাসার, তাদেরকে নাকি দেখতে পায়। এটা কি সত্যি কথা না? এটা সত্যি মিথ্যের মধ্যে আমি যাচ্ছি না, এটা কি হয় বা এটা কি হওয়া সম্ভব? এটা তো মেডিকেল সায়েন্স বোধহয় মানবে না। কোন দেশে বলো ওইটা আলাদা ব্যাপার, আমাদের দেশে বলতে তো না। কিন্তু এটা আমি বলবো যে খুবই ফিজিবল, খুবই পসিবল, যদি ইফ ইউ লুক এট ওয়েস্টার্ন সায়েন্স, ধরো যেটা আমি এক্ষুনি বললাম, কিংবা যিনি স্যাম পার্নিয়ায় অ্যাওয়্যার 2 প্রজেক্ট নিয়ে করছেন, কিংবা যদি তুমি ভাবো ডক্টরস লাইক রেমন্ড মুডি, ওরা এত লিখেছেন অন দ্য সাবজেক্ট। তো ইট ইজ পসিবল, কারণ যদি তুমি ক্লোজ টু ডেথ, নিয়ার ডেথ, আর ওই সময় যদি তোমার একটু কিছু সাইকিক সেন্স থাকে, ধরো এজ এ পার্সন এমনিতে তোমার একটু থাকে, it is possible তোমার ব্রেইনের সাম সেন্টার্স উইল স্টার্ট ওয়েকিং আপ। কারণ যখন মৃত্যুর সময় সেই লজিকে এটা অ্যাকচুয়ালি একদিকে ডেথ, কিন্তু আরেকদিকে তুমি একটা নতুন ফ্রিডম পাচ্ছ, তোমার আরেকটা নতুন পার্ট জেগে উঠছে তখন। তো ওই ট্রানজিশনের সময় তোমার হয়তো আরেকটা দৃষ্টি খুলছে, ওই দৃষ্টি দিয়ে যেটা আমরা হয়তো এখানে বসে দেখতে পারবো না, অমনি ওই সময় দেখা যায়। যেমন একজন রবার্ট লানজা, ওয়েক ফরেস্ট মেডিকেল স্কুলে, উনি বলেছেন দুটো প্যারালাল ইউনিভার্স হতে পারে। একটাতে কেউ হয়তো বাঁচছে, মরছে, অসুখ হচ্ছে, আবার ঠিক হচ্ছে। আরেকটাতে সে হয়তো মরে গেছে কিন্তু ওইখানে বেঁচে উঠেছে। তো দুটো প্যারালাল একসঙ্গে চলতে পারে। আরেকটা জিনিস দেখো, আমাদের মৃত্যুকে নিয়ে তো অনেক রকমের ভাবনা, অনেক রকমের চিন্তা, অনেক রকমের ধ্যান ধারণা, কিন্তু আমি যেটা ধরো তোমার সাথে কথা এখন যেটা উঠে আসছে, যে তুমি বারবারই যদি রেফারেন্স নিচ্ছ, নয় বিদেশের কোনো মানুষের রেফারেন্স নিচ্ছ, নয় বিদেশের কোনো জায়গার রেফারেন্স নিচ্ছ, ভারতবর্ষে কি এই জিনিসটাকে খুব ডিপলি দেখা হয় না, নাকি এটাকে আমরা ইগনোর করার চেষ্টা করি, নাকি এটাকে আমরা একেবারেই বুজরুকি ভাবি? এই জায়গাটা আমার একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ধরো ভারতবর্ষে যদি এখন অনেক বছর আগে যাও, শ্রী অরবিন্দ উনি বলেছিলেন ফিজিক ভিটাল, দ্য এলিমেন্টাল স্পটস, যেটা স্পিরিট বিংস হতে পারে, কিংবা যেটা হয়তো বিদেশি লিঙ্গতে ওরা বলবে কনসিয়াসনেসের একটা ছোঁয়া। কিংবা যদি যাও স্বামী অভেদানন্দ, উনি তো লিখে গেছেন। কিন্তু আমি তাও তোমার একটা কথা বলছি, তুমি যাদের নাম বলছো ঋষি অরবিন্দ বা স্বামী অভেদানন্দ, এরা কিন্তু প্রত্যেকেই কোথাও না কোথাও স্পিরিচুয়াল মানুষ। কিন্তু আমাদের দেশে যারা স্পিরিচুয়াল নন স্পিরিচুয়াল যারা, তাদের যদি টার্ম ইজ রাইট,
তারা কি কোনো রিসার্চ করে? এই যে আমাদের মনে এত প্রশ্ন যে মৃত্যুর পরে আমি কোথায়, একটা মানুষ চলে যাওয়ার পরে সে কি তার রেসিডুয়াল এনার্জি রেখে যাচ্ছে? তো এই জাতীয় রিসার্চ কি আমাদের দেশে হয়, নাকি আমাদের দেশে সেটা খুব একটা ফোরেতে আসে? দেখো, আমাদের দেশে ওইটার একটা বিগ প্রবলেম হবে, যে কোনো সায়েন্টিফিক রিসার্চ মানে ভালোভাবে করতে গেলে ওইটার ফান্ডিং দরকার, সে তোমার গভর্নমেন্ট দিক কি যে কেউ দিক। আমাদের দেশে অমনি যদি সাবজেক্টে কোনো গভর্নমেন্টকে কেউ দেয়, এটা তোলপাড় হবে। ইকুইভ্যালেন্ট টু যেমন এখন আমেরিকায় ইউএফও ফাইলস নিয়ে হচ্ছে, কারণ এগুলো তো লোকে ধরো জানে, কিন্তু একটা যদি এখন কোনো সরকার কি কোনো অর্গানাইজেশন এটাতে ফান্ডিং দেয় আর ওইটা নিয়ে লেখালেখি হয়, লোকে কি ভালোভাবে নেবে, ভয় পাবে, কিংবা ওদের গাল দেবে? আমাদের দেশে তো এগুলো খুব মানে রেলেভেন্ট। ধরো এককালে যেটা টমাস এডিসন, উনি তো একটা আবিষ্কার করছিলেন স্পিরিট ফোন, মানে যেই একটা মেশিন দিয়ে স্পিরিটসের সঙ্গে কথা বলা যাবে। 1920 সালে সায়েন্টিফিক আমেরিকান ম্যাগাজিনেও উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন এইটা নিয়ে, কিন্তু তারপরে উনি মারা যান, আর ওইটার ব্লু প্রিন্ট বলে এখন লোকানো আছে ওই ব্রিটেনে বলে। তো বিদেশে যেই ওদের ফ্রিডমটা কিংবা যেই ফান্ডিংটা যাই বলো ওইটা পেতেন, আজ আমাদের দেশে আমার মনে হয় একটু মুশকিল। এটা একটা সত্যি কথা, কারণ সুপারস্টিশন ইজ আ ভেরি রেলেভেন্ট থিং। যা বলছো, হ্যাঁ, লোকে স্পিরিচুয়ালিটি নিতে পারে, কিন্তু সায়েন্স উইথ স্পিরিচুয়ালিটি মুশকিল। এটা একদম সত্যি কথা। আচ্ছা দীপ্তা, এবারে আমার যে প্রশ্নটা তোমার কাছে সেটা হলো যে তুমি নিজে একজন লয়ার, তুমি কিংস কলেজ লন্ডন থেকে ল নিয়ে পাশ করেছো, এবং তুমি কর্পোরেট কিন্তু চাকরি করেছো ল নিয়ে, মানে তুমি লিগাল অ্যাডভাইজার বা লিগাল পার্সন যাই হোক, তুমি কর্পোরেটস এবং খুব নামি দামি কর্পোরেটসেই চাকরি করেছো। এক্সপিরিয়েন্স বলো যে তোমার যে উইকার সাধনা, উইকার ব্যাকগ্রাউন্ড, এবং তার সাথে ধরো কর্পোরেটের মানুষের তোমাকে কিভাবে দেখতো সেই জায়গাটা থেকে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের দেশে তুমি কিন্তু আইনজ্ঞ, তুমি একজন পড়াশোনা জানা আইনজ্ঞ লয়ার, তার সাথে সুপার ন্যাচারাল বিকার, এই জিনিসটাকে ব্লেন্ড করো কি করে? কর্পোরেটসে আমি ধরো অ্যাবাউট 10 বছর কাজ করেছি, 10 বছর 11 বছর আমি কিছু। তো একটা আমার বিদেশ থেকে ফিরে এসে আমার ফার্স্ট জব ছিল কলকাতার হেডকোয়ার্টার একটা টোব্যাকো কোম্পানি, খুব বড় কোম্পানি, নাম নিচ্ছি না। ওইখানে গিয়ে দেখি কি কিউরিওসিটি। একদিন ওদের লাঞ্চ আওয়ার হতো 1 to 2, তো একদিন 3-4 জন ওই লিগাল ডিপার্টমেন্টেরই একজনের ক্যাবিনে বসে আছে, সব উপর হয়ে পড়ে আছে ওই কম্পিউটার স্ক্রিনের উপরে, খুব কিছু টাইপ করছে, সার্চ করছে। একজন নখ কামড়াচ্ছে, একজন গপ গপ করে খাবার খাচ্ছে, কি একদম ভাবিত্তি সে দেখছে পড়ছে। তো আমি তখন আমার মুখটা ঢোকালাম, আমাকে নোটিস করে। আমিও ভাবলাম দেখি কি মানে এমন কি হচ্ছে, আমিও একটু দেখি। গিয়ে দেখি কি আমার মার নামে সব গুগল সার্চ করছে। গুগল সার্চ করার তো প্রয়োজন লাগে না, তো তাকে নিয়ে লেখাই না। এখন সীতাদির মেয়ের সামনে তো আরো তো বেশি দেখতে হবে, তো এইসব কি আর্টিকেল সব পড়ছিল। তো সব মানে মোটমাট বলবো প্রচুর কিউরিওসিটি। আরেকটা মানে যখন ওই বস ক্যাটাগরিতে যাব, একটা মুশকিল হতো যে ইপ্সিতা চক্রবর্তীর মেয়ে, জয়ন্ত রায়ের মেয়ে, মানে আমার বাবার নামে। তো দিল্লিতে তো খুব মানে দিল্লি দূর নেই যাকে বলে, তো দিল্লিতে খুব রিচ, দিস মিনিস্টার দ্যাট মিনিস্টার শুড বি ভেরি অ্যাক্সেসেবল। আর শুরু হলো, আচ্ছা আমার জন্য এটা করে দেবে, আমার জন্য ওইটা করে দেবে। কোনো একটা ডিপার্টমেন্টের হেড আমাকে হঠাৎ কি সকাল 7টার সময় ফোন করে। হ্যাঁ, আমি ভাবলাম কি ক্রাইসিস হয়েছে, কি মানে হয়তো কাউকে পাইনি, লিগালের একজনকেই পেয়েছে। না না, আসলে আমার একটা ছেলের এইখানের একটা অ্যাডমিশন দরকার, আমার এই দরকার, ওই মানে ওই শুরু হলো। তারপরে আমি মাঝে একবার বাড়িতে রেডি হচ্ছি কি, আমি ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কোম্পানি, আই ওয়ান্ট অ্যান অ্যাপয়েন্টমেন্ট তোমার মার সঙ্গে। কি অদ্ভুত, এই তো আমরা করি না। তারপরে আস্তে আস্তে ওরা বুঝলো যে এইসব চলবে না। তখন শুরু হলো দ্য হস্টেলিটি। আর তখন শুরু হলো হস্টেলিটি, তখন শুরু হলো ওদের একটা ভীষণ খারাপ ট্রেন্ড দেখলাম, যে ধরো কোনো কনফারেন্স রুমে বসে আছো 10-12 জন, ইউজুয়ালি মেয়েরা কমই থাকতো, হয়তো 1-2 জন মেয়ে, 6-7 জন
পুরুষ। তো ওদের মধ্যে একটা মানে এত ইজিলি ওরা জাস্ট সেইং বলতো, ইফ ইউ গোইং টু বি রেপড ইউ মাইট অ্যাজ ওয়েল লাই ডাউন এন্ড এনজয় ইট। এই মানে পুরো অ্যাটমসফিয়ারটা এত খারাপ হয়ে গেল একদিন, মানে আমার যে বসের সঙ্গে ভীষণ মানে লাগলো। আর কারণটা হচ্ছে ওর শখ ছিল স্টক মার্কেটের অ্যাডভান্স টিপস পেয়ে যাবে থ্রু সামওয়ান ইন ফাইন্যান্স, আর তারপরে ও অনেক টাকা করবে এই সব। হ্যাঁ, আমি দুপুরে আমার ব্যাগ ট্যাগ নিয়ে চাবি ওইখানে একজনকে দিয়ে চলে এলাম আর ফেরত। আচ্ছা, আমি একটা কথা বলো, এই যে তুমি তোমার ক্যারিয়ারে যখন তুমি আইন প্র্যাকটিস করছো, হ্যাঁ, সেই সময়টাতে তুমি সুপার ন্যাচারাল নিয়ে কোনো কেসেস করে থাকলে একটু বলো না, কোনো যদি ইন্টারেস্টিং কোনো কেস পেয়ে থাকো। আমাদের দেশে না, কিন্তু আমি বলতে পারি একটা দুটো, যেটা একটা স্পেশালি আমি রিসেন্টলি পড়েছি, ওইটা আমাদের দেশে হয়নি, ওইটা হয়েছে আমেরিকার কোন একটা ম্যাসাচুসেটস না কোথায়, এনিওয়ে ওয়ান অফ দ্য আমেরিকান স্টেটসে হয়েছে, খুব নাম করেছিল, মানে নটোরাইটি 2019-এ, বেশি দিন আগেরও নয় না। তো এটা আমি পড়েছিলাম নিউজে। ওরা একটা ম্যান, হি ওয়াজ এ উবার ড্রাইভার, উবার ক্যাব চালাতো। তো কি হলো, হঠাৎ একদিন ও ক্যাব চালাচ্ছে, কাউকে পিক আপ ড্রপ ওইসব হচ্ছে, মাঝখানে কোথাও নেবে লোককে শুট করে দিচ্ছে, আবার যাচ্ছে নর্মালি, আবার পিক আপ ড্রপ আবার হতো। তো হঠাৎ এমনি করে একটা কেওস শুরু হলো, ও থামলো, ফাইনালি ওকে অ্যারেস্ট করা হলো। তারপরে ও বললো দ্যাট জানো এটা আমার দোষ না, এটা মানে দো হি প্লিডেড গিলটি। ও বললো আসলে আমাকে করিয়েছে উবার অ্যাপটা। ওই অ্যাপটা হঠাৎ দেখতাম কালো হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, কিরম শিঙের মতন শেপ হচ্ছে, আর তখনই আমাকে অন্য কিছু একটা কন্ট্রোল করে দিত, আর ওইটাই আমাকে বলতো এইখানে যাও, ওকে মারো, একে মারো, আর এমনি করে হতো। এই কেসটা হয়েছিল 2019-এ উবার অ্যাপের। তো এইটা পরে আমার খুব অদ্ভুত লেগেছিল যে এটা কি সত্যি হতে পারে, না এটা পাগলামি, না এটা জাস্ট একটা কেউ এক্সকিউজ বানাচ্ছে। কিন্তু এক্সকিউজ হতে পারে না, কারণ ও গিলটি প্লিড করেছে। কিন্তু এটা অদ্ভুত, সত্যি এটা ভীষণই একটা অদ্ভুত, যে আমাকে অ্যাপ ড্রাইভ করছে টু কিল সো মেনি পিপল, এটা খুবই অদ্ভুত। আচ্ছা, এবারে একটুখানি আমরা তো অনেকটাই ডিসকাস করলাম দীপ্তি, এবার একটু শেষের দিকে আসছি। তোমার কাছে হাউ ডু ইউ ডিফাইন শক্তি, পাওয়ার ইন ইয়োর লাইফ, বিং আ ওম্যান? Power in my life is the power to say no. Power to say no. Okay. That is something which I think is very important. একটা তো হচ্ছে in the very obvious way যেটা বলে a woman should have the power to say no. No. No means no. No means no. কিন্তু আরেকটা ভাবেও আমি বলবো, which is not only for women but for men also, যেটা অনেকে ভাবে না যে একটা কোনো একটা কাজ, কোনো একটা অপরচুনিটি যেটা ওরা হয়তো ধরবে যে আমার আইডিয়ালসের সঙ্গে মিলছে না, কিন্তু যদি আমি এটা ছেড়ে দিই, একটা ছেড়ে দেওয়াটা ঠিক না। কিন্তু আমি বলবো যে যদিও এটা তোমার আদর্শের সঙ্গে না মেলে, তুমি এটা ছাড়ো, এটা করো না। যদি তোমার কোনো ইনস্টিংক্ট বলে এটা ঠিক না, কাজটা ঠিক করছো না, জাস্ট কি টাকার জন্য, নামের জন্য এটা করছো, ওইটা ঠিক না। দ্যাট ইজ অলসো দ্য পাওয়ার টু সে নো। যে এতটা কনফিডেন্স তোমার মধ্যে থাকা উচিত, এতটা কনফিডেন্স ইন আ হায়ার পাওয়ার, যে যদি কিছু একটা তোমার কাছে আসার হয়, ঠিকভাবে আসবে, ভুলভাবে আসবে। ওই পাওয়ার টু সে নো ইজ অলসো ইকুয়ালি ইফ নট মোর ইম্পর্টেন্ট, ওইটা আমি বলবো। তুমি যদি আজকে সারা পৃথিবীর প্রবলেম শুনতে বসে যাও, তাহলে সেটা তো নর্মাল জীবনটা চলবে না, তাই না? তিনিও তো একটা মানুষ। তো আমি সেই জায়গাটাতে, আমি যখন তোমায় জিজ্ঞেস করেছিলাম, তুমি বলেছিলে যে না মানে না, তোমার যদি কিছু লেখার থাকে মেল করে পাঠাও, we can always revert। এবং আমি দেখেছি যে তোমরা সেটাকে অনেক পরে খুব সুন্দর করে আবার তাদের উত্তরে দাও, মানে তাদের সাথে নয় ফেসবুকে আসো, নয় কিছু করো, সো দে গেট দেয়ার মেসেজেস। এবার ইন্ডিভিজুয়াল সত্যি জীবনের, আমার জীবনে হঠাৎ করে একটা প্রবলেম হলো, আমি ফোন করি প্রথমে, দীপ্তা ক্যান ইউ প্লিজ সলভ দ্যাট প্রবলেম, এটা তো সম্ভব নয়। এই কনটেক্সটে আরেকটা বলছি শুভদীপ, যখন তুমি প্রবলেমস এর কথা বলছো, জানো অনেক প্রবলেমস হয় লোকের যখন দে আর স্ট্রাগলিং এগেনস্ট যেটা ডেস্টিনি। ওদের মোস্ট অফ দেয়ার লাইফ, ম্যাক্সিমাম ওদের জীবন যায় যে যেটা হবার না ওইটার পেছনে ছোটা, কিংবা মানে একটা জাস্ট একটা ইলিউশনের পেছনে ছোটা। আই উড সে একটা মেইন ফিলসফি যেটা উইকেন বলতে পারো, কিংবা জেনারেলি আ গুড ফিলসফি ইজ যা আছে ওইটা নিয়ে কন্টেন্ট থাকো।
কারণ ওইটাই দ্য কন্টেন্ট না থাকা, ওইটাই হচ্ছে দ্য রুট অফ ইট। যার 10 টাকা আছে 100 চায়, 100 টাকা আছে 1000 টাকা চায়, 1000 হচ্ছে 10,000 চায়। তো হ্যাঁ, ওয়ান্টিং যে তুমি উন্নতি করবে ভালো, কিন্তু এই না যে পাগলের মতন ওইটা একটা জীবনের সমস্যা। একদম। আচ্ছা দীপ্তা, তোমাকে আরেকটা জিনিস আমি একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে উইকেন্ড ব্রিগেড সম্বন্ধে তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে, যেটা একটু আগে ডিসকাস করছিলাম যে তুমি ছোট থেকে বিকার সাথে জড়িত, তোমার দৃষ্টিভঙ্গিতে এই উইকেন্ড ব্রিগেড সম্বন্ধে তোমার কি আইডিয়া? এই উইকেন্ড ব্রিগেড কথাটা কি? উইকেন্ড ব্রিগেড হচ্ছে একটা অর্গানাইজেশন ভাবে, যেটা মা শুরু করেছেন 2006-এ। ওইটার আন্ডারে সব উইকা নিয়ে কিংবা অ্যালাইড এসোটেরিক সাবজেক্টস নিয়ে লেখা পড়া চর্চা এইসব। কারণ তার অনেক বছর আগে থেকেই মা এমনিতেই উইকাটা প্র্যাকটিস করতেন, শি ব্রট ইট ইন টু দ্য কান্ট্রি, কিন্তু 2006 থেকে ওইটা একটা অর্গানাইজড ভাবে একটা নাম। কিন্তু আমি যখন উইকেন্ড ব্রিগেড দেখি, আমার মনে হয় এইটা একটা পুরনো কিছু আবার দেখছি রিসার্জেন্স। আর ওইটা বলো তো কি মনে হয় আমি দেখছি? কি? কেশব সেনের চার্চ অফ নিউ ডিসপেন্সেশন, নববিধান। কারণ এটা খুবই স্ট্রেঞ্জ। কেশব সেন হচ্ছেন আমাদের অ্যানসেস্টার মা দিক থেকে। তো মেনি জেনারেশনস লেটার, ধরো 1878-79 অমনি সময় উনি করেছিলেন চার্চ অফ নিউ ডিসপেন্সেশন, যেখানে নানা ধর্মের নানা ফেথের সার্টেন ট্রেডিশনস একসঙ্গে করেছিলেন। আর উনি এটা প্র্যাকটিস করতেন থ্রু লেকচার্স, থ্রু ডিসকোর্স, থ্রু প্রেয়ার মিটিংস, এইসব ভাবে। তো এত বছর পরে, এত জেনারেশনস পরে যখন দেখি মা অ্যান্ড উইকেন্ড ব্রিগেড, আবার মনে হয় কোথাও একটা দেখছি সেই কেশব সেন আর সেই চার্চ অফ নিউ ডিসপেন্সেশন নববিধান। কারণ উইকেন্ড ব্রিগেডে আবার সেম, ধরো নানা দেশের গডেস কালচার্স একসঙ্গে এনে উইকাকে পুরো পৃথিবীতে যেমন ভাবে ছড়িয়েছিল, ওইটাকে আবার দ্য টিচিং, দ্য প্রেয়ার, দ্য লেকচার্স, মনে হয় একই জিনিস কত বছর আগের থেকে আবার কেশব অ্যান্ড নববিধান ফিরে এসছে থ্রু ইপ্সিতা রয় চক্রবর্তী অ্যান্ড উইকেন্ড ব্রিগেড। দীপ্তা, সত্যি আমি বলছি যে তোমাকে দেখে আমি যেটা বুঝলাম যে তুমি একদিকে যেরকম ধরো একাডেমিক্যালি স্ট্রং একজন মহিলা, পড়াশোনা জানা, তুমি একজন লিগাল প্র্যাকটিশনার, তুমি কর্পোরেট লিগালে চাকরি করেছো, প্যারালালি তুমি একজন অথর, তুমি একজন আধুনিকা মডার্ন ওম্যান, তুমি একজন উইকা প্র্যাকটিস করো, একজন নারীবাদী, তোমার এতগুলো ফেদার্স তোমার হ্যাটে, মানে তোমার এতগুলো পালক রয়েছে তোমার। তো এই জায়গাটাকে দাঁড়িয়ে আজকে তুমি যতটা ইজিলি জীবনকে দেখতে পাও, সবার পক্ষে হয়তো সেটা দেখা সম্ভব নয়, বিকজ তার কাছে এতগুলো পালক কেন, তার কাছে হয়তো একটা পালকও নেই। তো এই জায়গাটা থেকে তুমি আমার টকাথন উইথ শুভদীপের যারা দর্শক আছে, তুমি যদি মনে করো মহিলা দর্শক, পুরুষ দর্শক, মহিলা দর্শককেই আমি বলছি, যারা এই পালকগুলো পাওয়ার স্বপ্ন দেখে, বা তোমার জায়গায় পৌঁছানোর কথা বলছি না, মানে তোমার মতন যার সবকিছু দিক রয়েছে, অথচ সে কোথাও সুপার ন্যাচারাল নিয়ে কথা বলছে, কোথাও প্র্যাকটিক্যালিটি নিয়ে কথা বলছে। আমি দুটো আলাদা জিনিস করলাম, তার একটা কারণ হলো সুপার ন্যাচারালকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, না ওটা প্র্যাকটিক্যাল হতে পারে না, ওটা তো সুপার ন্যাচারাল, কিন্তু সুপার ন্যাচারাল ক্যান অলসো বি প্র্যাকটিক্যাল। তো এই যে ডিস্টিংগুইশ করা, এই যে জিনিসটাকে নিয়ে তোমার কি মেসেজ থাকতে পারে সেই মানুষগুলোর প্রতি যারা আজও বিশ্বাস করে যে সুপার ন্যাচারাল যদি আমার জীবনে কিছু ঘটে আমি কি করব, আমি কিভাবে সেটা হ্যান্ডেল করব, বা সেটার সাথে বিচক্ষণতা লাগে, সেটার সাথে বুদ্ধিমত্তা লাগে। তো সেই সমস্ত কিছু মিলিয়ে তোমার কি মনে হয় সেই মেসেজ যাওয়া উচিত সেই মহিলা বা সেই দর্শকদের কাছে যারা টকাথন উইথ শুভদীপে তোমার এই এপিসোডটা দেখছে? আর তাও বলে রাখি, যদি সেই উত্তরটা আপনার ভালো লাগে এবং লাগবেই, তবে অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক আর কমেন্ট করবেন, এবং কমেন্টে
কি করে দিদিকে কন্ট্যাক্ট করবো ওটা প্লিজ লিখবেন না, কারণ সেটা লিখলে তার কোনো উত্তর নেই। কিন্তু আমি অফকোর্স আমার ডেসক্রিপশন বক্সে দিদির কন্ট্যাক্ট ডিটেলস মানে তার ইমেল আইডি, তার সব কিছু আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর এই বইগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই তো আপনি বইগুলো পেতেই পারেন, কোথা থেকে সোর্স করবে সব জায়গায় রয়েছে, তো সেই লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। আমার মনে হয় বইগুলো পড়লে অনেক কিছু জানতেও পারবেন, বেশ ইন্টারেস্টিং কিছু অ্যাঙ্গেলও পারবেন। এবং শেষ করার আগে দীপ্তা, তোমার মেসেজ। আমার মেসেজ হচ্ছে যে যদি কেউ সুপার ন্যাচারালি ইন্টারেস্টেড হয় কিংবা ওইদিকে কিউরিয়াস হয়ে যেতে চায়, একটা হচ্ছে কিছুতেই খুব একটা মানে এটা হ্যাঁ মানে ভূত হতেই হবে কিংবা এটা একদম হতে পারবে না, আগে নিজেকে জিজ্ঞেস করো আর একটু মাথাটা ঠান্ডা রাখো। আর এইটাও অনেকে সুপার ন্যাচারাল ইন্টারেস্টেড হয় যখন ওরা ভাবে ওইটা নিজেদের লাইফ এফেক্ট করছে, সে তো ন্যাচারালি নিজেদেরটা না এফেক্ট করলে কি করে হবে। কিন্তু এইটাও জানো দ্যাট যা তোমার হবার কি পাবার ওইটা হবেই, তো ওইটা নিয়ে এ না যে খুব একটা তোমার ছোটাছুটি করতে হবে কি খুব একটা ওয়ারি করতে হবে, ওইটা তুমি নিজের লাইফ জাস্ট লিড করো, যা করছো ঠিক মতন করো, আর দেখবে যা পাবার নিশ্চয়ই পাবে, ওইটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ দীপ্তা। আবার হয়তো তোমার সাথে আমার দেখা হবে, এই প্ল্যাটফর্মেই দেখা হবে, এই চ্যানেলে দেখা হবে, বিকজ আমার মনে হয় যত তুমি বা ইপসিতাদি যত কথা বলবে, লোকের মন থেকে মনে হয় সেই ধারণা, ভুল ধারণা বা সঠিক ধারণাটা অন্তত জানতে পারবে। তো সেই জায়গাটা থেকেই আবার তোমার সাথে দেখা হবে দীপ্তা। So till then, wish you all the best and thanks for coming and joining Talkathon with Shubhadeep. Thank you very much. Namaskar.